বিকাশ বাবু, আপনি ফাইলটা তাড়াতাড়ি নিয়ে আসবেন কালকে। হ্যাঁ, অফিসে আমার প্রয়োজন আছে। তুমি কি করছ? এখন আমার হাজবেন্ড অফিসে যাবে, আর ওকে আমি এখন রাখছি, আমি পরে কথা বলছি। তারপরে তুমি দেখতে থাকো। আর কি আমি তোমায় বলেছি যখন কোথাও যাবো বা অফিসে ফোন করব তখন তুমি ভ্লগ ট্লগ করবে না, ঠিক আছে? আসলে আমি বুঝতে পারিনি তুমি ব্যস্ত ছিলে। মেয়ে মানুষের এত আবার হাসাহাসি কিসের? আমার বাড়িতে এরকম হাসাহাসি আর উচ্চস্বরে কথা বলা কিন্তু চলবে না, এটা ভদ্র বাড়ি। ছোটবেলা থেকেই শুনে এসেছি স্ত্রীকে মাথায় তোলা যাবে না, তাকে রাখতে হবে পায়ের নিচে, তাকে অধিক প্রশ্রয় দেওয়া যাবে না। ছোটবেলায় শুধু শুনেই নয়, দেখেও এসেছি। আমার বাবা আমার মাকে ঠিক এভাবেই রাখতেন পায়ের নিচে। বাবা মাকে দেখতে দেখতেই প্রাপ্ত বয়সে উপনীত হলাম, আমিও বিয়ে করলাম, বউ আনলাম ঘরে। বউটা আমার বড়ই হাস্যোজ্জ্বল, চঞ্চল, অভিমানী ছিল। কিন্তু আমি আমার ছোটবেলা থেকে শেখানো বুলিগুলো ভুলতে পারিনি। বিয়ের প্রথম দিকে বউটা যখন খিলখিলি হেসে উঠত, আমি তখন শক্ত কণ্ঠে রোধ করেছি তার খিলখিল হাসির প্রতিধ্বনিকে। তার সুখ, দুঃখ, আনন্দ, জীবনের গোটাটাই ছিল আমাকে নিয়ে। কিন্তু এই জানো কি হয়েছে? আমার যে ইউটিউবে রান্নার চ্যানেলটা আছে না, ওটাতে অনেক বেশি করে ভিউ হচ্ছে আর অনেক সাবস্ক্রাইবার বেড়ে গেছে, জানো? আমি বলেছি না, যখন আমি কাজ করব তখন আমায় ডিস্টার্ব করবে না। দেখছো না আমি কাজ করছি। আমার মাথাটা না খেয়ে নিজের কাজ করো, সংসারটা গিয়ে সামলাও, ঠিক আছে? আগে যখন সারাদিন পর অফিস থেকে বাড়িতে ফিরতাম, বউটা তার সারাদিনের কাজকর্মের গল্প জুড়ে দিত আমার সাথে। কোথায় কি হয়েছে, কি বলেছে, কিংবা সারাদিন সে কি করেছে, কত শত গল্প। তার এত কথা শুনে আমি বিরক্ত অনুভব করতাম, ভীষণ বিরক্ত অনুভব করতাম। মনে হতো সারাদিন অফিসে এত পরিশ্রম করে বাসায় এসেছে কি এর এত বকবক শুনতে। আমি ধমকে উঠতাম। সেও সব মুখ বুঝেই সহ্য করে যেত, কারণ তার কাছে কিছু করারই ছিল না। বউটা তার মুখ বন্ধ করে দিল, কেমন যেন নির্জীব, নীরব হয়ে পড়ল, ঠিক আমার মায়ের মতো। এখন আর সহজে তার ওষ্ঠে হাসি দেখা যায় না, অভিমান করতে দেখা যায় না, গল্পও করতে দেখা যায় না। বউটার সেই চঞ্চলতা হারিয়ে গেল কেন? কেমন সারাদিন নীরবভাবে সাংসারিক কাজগুলো সামলে যায় সে। যার হাসিতে একদিন আমার ঘরটা আলোকিত হতো, আজ তার নীরবতার আমার বাড়িটাও কেমন যেন নির্জীব আকার ধারণ করেছে। আমিও ধীরে ধীরে মিস করতে শুরু করলাম বউয়ের আগের সেই চঞ্চলতা, খিলখিল হাসির ধ্বনি, অভিমান। আমি উপলব্ধি করলাম নিজের ভুলটা, অনুশোচনায় দগ্ধ হলাম। এখন মাঝে মাঝে খুব ইচ্ছে হয় বউটার খিলখিল হাসি আবার শুনতে। ইচ্ছে হয় কেউ আমার সাথে অভিমান করুক, ঝগড়া করুক, আমার জীবনের একঘেয়েমিতাগুলোকে কাটিয়ে দিক। মাঝে মাঝে খুব ইচ্ছে হয় আমি অফিস থেকে ফিরলে কেউ তার গল্পের ঝুড়ি নিয়ে বসে আমার সারাদিনের ক্লান্তিগুলোকে মুছে দিক। কিন্তু বউটা যে আমার নীরব হয়ে গেছে, ভিতরে ভিতরে অনুশোচনা। তবে ভুগতে ভুগতে বউকে জিজ্ঞাসা করতেই হলো, আচ্ছা তুমি এখন আমার সাথে অভিমান করো না কেন? অভিমান শুধু আপন লোকদের সাথে করা যায়। কথাটি যেন তীর হয়ে বুকে বিঁধল, খুব কষ্ট হচ্ছে আমার। তবে আমি কি আপন মানুষ নই? বাইরে থেকে আপন হওয়া গেলেও মনের ভিতর থেকে কি আপন হওয়া যায়? বউয়ের বলা এই কথাগুলো, এই বাক্যগুলো যেন হৃদয় ভেদ করলো আমার। আমি তো সত্যিই মেয়েটার আপন হতে পারিনি, তাকে বুঝিনি। সবসময় সমাজের চিরচেনা নিয়মের রক্ষায় উঠে পড়ে লেগেছিলাম। তবে জীবনের এই মোড়ে এসে আমি একটা কথা বেশ উপলব্ধি করতে পেরেছি, নারী যতক্ষণ আপনার সাথে রাগ করবে, অভিমান করবে কিংবা ঝগড়া করবে, ততক্ষণ তার ভালোবাসা আপনার। যখনই সে নীরব হয়ে পড়বে, তার ভালোবাসাও ফিকে হয়ে যাবে। একজন নারীর রাগ, অভিমান কিংবা ঝগড়া যতটা ভয়ঙ্কর, তার থেকে বহুগুণ ভয়ঙ্কর তার নীরবতা।